শুরু হচ্ছে হাই ভোল্টেজ মডেল 19 আজকের আলোচনা 20 কোশ্চেন সলিউশন এবং আজকে দেখব একেবারে গুরুত্বপূর্ণ নতুন নতুন টাইপের কিছু প্রশ্ন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের একেবারে প্রথম প্রশ্নে চলে যাই। আজকের প্রথম প্রশ্ন 1 নম্বর, হুইচ সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। এই বাক্যগুলোর মধ্যে কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি সঠিক আমরা একটু সেটা সলভ করব, বলতে হবে কোনটা আনসার হবে। উম্মে সুমাইয়া, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আনসার করব আমরা কোশ্চেন নাম্বার 1 এবং 2, সরি 1 নম্বর বলছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট ইন গ্রামাটিক্যালি কোনটা সঠিক। আমরা একটু ঝটপট উত্তর করে দেব, খুব বেশি সময় নিব না, চেষ্টা করব আমরা যেন দ্রুত উত্তর করতে পারি। আচ্ছা, এখানে কোন সেন্টেন্সটা সঠিক? নেইদার অফ দ্য বয়েজ আর গোয়িং টু দ্য পার্টি, নেইদার অফ দ্য বয়েজ ইজ গোয়িং টু দ্য পার্টি, নেইদার অফ দ্য বয়েজ হ্যাভ গান টু দ্য পার্টি, নেইদার অফ দ্য বয়েজ ওয়ার গোয়িং টু দ্য পার্টি। তো সবগুলো সেন্টেন্সেই দেখেন নেইদার শব্দটি নিয়ে আসা হয়েছে। সো আমরা জানি নেইদার শব্দের অর্থ হচ্ছে দুইয়ের মধ্যে কোনোটিই না, দুইয়ের মধ্যে কোনোটিই না। এখান থেকে আবার আমরা যদি অ্যান কেটে দিই, তার মানে আইদার শব্দের অর্থ হচ্ছে দুইয়ের মধ্যে উভয়টি। তার মানে হচ্ছে নেইদারের পরবর্তীতে যে নাউনটি ব্যবহার করা হয় সেই নাউন দ্বারা মূলত দুইজনকে বোঝানো হয়। তো এখানে নেইদার অফ দ্য বয়েজ, নেইদার অফ দ্য বয়েজ, এখানে দুইজন, এর মানে অর্থটা হচ্ছে দুইজনের মধ্যে কোনো বালকই না। এখন এই সেন্টেন্সে যখন আমরা এরকমভাবে নেইদারের পরে অফযুক্ত নাউন পাবো, মনে রাখবো আমাদের সাবজেক্ট হচ্ছে অফের আগে বা প্রিপোজিশনের আগে। সো নেইদারটাকে আমরা সিঙ্গুলার হিসাবে ট্রিট করব। সো নেইদার যখন সিঙ্গুলার তখন ভার্বটা হবে ইজ। তাহলে মোটামুটি সবাই প্রশ্নটার উত্তর সঠিক করেছেন। তাহলে আমরা নেইদারের মতো আরেকটা শব্দ মনে রাখবো, নেইদার এবং আইদার, এগুলোর পরে যে প্রিপোজিশন যুক্ত হয়ে নাউন যাই থাক, নাউন সাধারণত প্লুরাল থাকবে এবং ভার্বটা ব্যবহার করতে হবে হচ্ছে এই আইদার অনুযায়ী বা নেইদার অনুযায়ী সিঙ্গুলার। ওকে, 1 নম্বর প্রশ্ন কমপ্লিট। ওকে, পরের প্রশ্নে যাচ্ছি। 2 নম্বর প্রশ্ন, বাই দ্য টাইম উই অ্যারাইভড দ্য শো। ওকে, এই কোশ্চেনটার মধ্যে একটা নতুন বিষয় আছে, দেখি কারা কারা সলভ করতে পারছেন। বাই দ্য টাইম উই অ্যারাইভড দ্য শো ড্যাশ, কি হবে আনসার? বাই দ্য টাইম উই অ্যারাইভড দ্য শো, এই প্রশ্নটার মধ্যে এখানে একটা কনজাংশনের ইউজেস করা আছে, সেটি হচ্ছে বাই দ্য টাইম। সো বাই দ্য টাইম নর্মালি অনেকে কিন্তু এটা ধরতে পারবেন না যে এটা একটা কনজাংশন। বলেন কি হবে এটা আনসার? সাদ্দাম হুসাইন বলেছেন আইদার নাইদার। ওকে, সোমাইয়া বলছিলেন একের বি। 2 নম্বর প্রশ্নটার উত্তর কি হবে? কোশ্চেন নাম্বার 2 বলছে বাই দ্য টাইম উই অ্যারাইভড দ্য শো, যেই মাত্র আমরা পৌঁছেছিলাম, তার মানে যে সময়ের মধ্যে আমরা পৌঁছেছিলাম অথবা যখন আমরা পৌঁছেছিলাম, এই বাই দ্য টাইমের অর্থটা কি দাঁড়াচ্ছে? 2 এর উত্তরটা কি হবে? 2 এর উত্তর হবে হচ্ছে এ নাম্বার। হামিদুর রহমান বলছেন 2 এর সি, দুঃখিত, উত্তর হচ্ছে 1 নম্বর। কিভাবে এটা আনসার হয় আমরা একটু দেখার চেষ্টা করি। বাই দ্য টাইম উই অ্যারাইভড, এখানে এই সাবঅর্ডিনেট কনজাংশন যুক্ত অংশটুকু পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। সো মেইন ক্লজটা এখানে দ্য শো হ্যাড অলরেডি স্টার্টেড, দ্য শো হ্যাড অলরেডি স্টার্টেড, মানে সিনেমা শোটা শুরু হওয়ার পরে আমরা পৌঁছেছিলাম। সো এখানে বাই দ্য টাইম এই কথাটা আসলে বিফোরের ন্যায় কাজ করছে, বিফোরের ন্যায় কাজ করছে। কিভাবে? তার মানে হচ্ছে সিনেমা শো শুরু হওয়ার পরে আমরা পৌঁছেছিলাম। সো এইখানে কথাটা হচ্ছে আমরা পৌঁছানোর পূর্বে বা আমরা যখন পৌঁছেছিলাম তার পূর্বেই সিনেমা হলে সিনেমা শোটা শুরু হয়ে গিয়েছিল। তার মানে আমরা পৌঁছানোর পূর্বেই সিনেমা হলে সিনেমাটা শুরু হয়ে গিয়েছিল। সো এইখানে মনে রাখতে হবে এই শব্দটা এখানে বিফোরের মতো কাজ করছে। সো এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট থাকলে অপর অংশ হয় পাস্ট পারফেক্ট টেন্স, মানে ঠিক যেন বিফোরের নিয়ম, তাই না? বিফোরের পাশের অংশ আমরা ব্যবহার করি হচ্ছে পাস্ট ইনডেফিনিট। সো অপর অংশ ব্যবহার করতে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, অপর অংশ ব্যবহার করতে হবে পাস্ট পারফেক্ট। সো অপর অংশটা কোথায় থাকতে পারে? সেটা এই বিফোরযুক্ত অংশের পরেও থাকতে পারে, আই মিন এখানে কমা দিয়ে ব্যবহার করা আছে, অথবা এই অংশটাকে বাক্যের আগেও রাখতে পারতো, যে কোনো এক জায়গায় রাখতে পারতো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা মনে রাখবো যে এই যে বাই দ্য টাইম যুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট হলে অপর অংশ হবে পাস্ট ইনডিফিনিট। খুব গুরুত্বপূর্ণ, এটা নতুন একটা কোশ্চেন আপনাদেরকে দিলাম। নেক্সট কোশ্চেন নাম্বার 3, 3 নম্বর প্রশ্ন। এইটা হচ্ছে এটা হলো কন্ডিশনাল সেন্টেন্স থেকে দেওয়া 3 নম্বর প্রশ্নটা। 3 নম্বর প্রশ্ন, ইফ হি ড্যাশ হার্ডার হি উড হ্যাভ পাসড দ্য এক্সাম, হি উড হ্যাভ পাসড দ্য এক্সাম, কি হবে এটা? দেখেন সাদ্দাম উত্তর করেছিলেন পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট পারফেক্ট। হ্যাঁ ঠিক আছে, এগুলো আপনারা যখন লিখবেন
প্রত্যেকটা রুলস আমার কথা বলার সাথে সাথে একটু লিখে রাখবেন। ইফ হি ড্যাশ হার্ডার হি উড হ্যাভ দ্য এক্সামিনেশন, কি হবে এটার আনসার? এই প্রশ্নটির উত্তর কি হবে? দেখেন এখানে বলছে যে এই কমার পরে যে অংশটা আছে আমার এখানে, কমার পরে যে অংশটা আছে এইটা আছে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভিথিরি। সো আমরা যারা থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার জানি, থার্ড কন্ডিশনাল স্ট্রাকচার হচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 ডট ডট, কমা ব্যবহার করে অপর অংশে যেটা হয় সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট প্লাস হ্যাবের সাথে অতিরিক্ত করে একটা ভি3 ব্যবহার করতে হয়। তার মানে এখানে তাসনিন আক্তার স্বর্ণ কি বলছে আনসার? উত্তর হবে হলো বি নাম্বার। ইফ হি হ্যাড স্টাডিড হার্ডার, স্টাডিড হার্ডার পাস্ট পারফেক্ট। সো ইফ যুক্ত অংশে আমাদেরকে খেয়াল করতে হবে যে ইফ যুক্ত অংশ যখন ভি3 তখন অপর অংশও ভি3। সো উভয় ভি3-র সামনে চেঞ্জ আছে, সেটা হলো এক পাশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, আরেক পাশে হচ্ছে হ্যাড প্লাস ভি3। এখন এটা মনে রাখতে হবে শুধুমাত্র ইফ যুক্ত অংশে হ্যাড প্লাস ভি3 হয়, অপর অংশে কখনো হ্যাড হয় না, এটার জন্য আপনাদের মনে থাকে। সো মেহেদি বলছেন হচ্ছে 3-এর বি, এক্স্যাক্টলি 3-এর অ্যান্সার বি। পরের প্রশ্নে যাব 4। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? কোন বাক্যটা এখানে সঠিক? সাগর হুসাইন, ক্লাসটা শেয়ার করে দিব আমরা। 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন বলছে যে কোন বাক্যটা সঠিক। 4 নম্বর প্রশ্ন বলছে কোন বাক্যটা সঠিক। 4 নম্বর, কোন বাক্যটা সঠিক? হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট? সাদ্দাম স্ট্রাকচার লিখেছেন, রাইট। আপনারা যারা কমেন্ট করবেন প্রচুর পরিমাণে কমেন্টে এগুলো লিখবেন, দেখবেন যে আপনার এগুলো আস্তে আস্তে সব কিছু মাথায় ফিক্সড হয়ে যাবে। 4-এর উত্তরটা হচ্ছে সি নাম্বার, হামিদুর। হি ক্যান ড্রাইভ এ কার, এখানে মডাল ভার্বের ইউজেস দেওয়া হয়েছে, সব জায়গাতে মডাল ভার্ব এই পর্যন্ত ঠিক আছে। সো আমাদের মূল রুলসটা হচ্ছে যে কোনো মডাল ভার্বের পর, যে কোনো মডাল ভার্বের পর প্লাস ভার্বের বেস ফর্ম বসে, যে কোনো মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে, যে কোনো মডাল ভার্বের পর ভার্বের বেস ফর্ম বসে। সো এই কারণে মডাল ভার্ব প্লাস ভি1 উত্তর। ভি1 মানে হচ্ছে এই যে ড্রাইভ শব্দটা হবে আনসার, ড্রাইভ শব্দটা হবে উত্তর। 4-এর উত্তর সি নাম্বার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5। শি সেইড আই উইল কাম টুমরো, শি সেইড আই উইল কাম টুমরো। এই প্রশ্নটা দিয়েছি হচ্ছে আপনার ন্যারেশন থেকে। সো এটাকে আমরা ডিরেক্ট ন্যারেশন থেকে ইনডিরেক্ট ন্যারেশনে করব। এটাকে ইনডিরেক্ট করেন, ইনডিরেক্ট, ডিরেক্ট থেকে আমরা এটাকে ইনডিরেক্ট ন্যারেশনে রূপান্তর করব। দেখেন হি সেইড, সে বলল আই উইল কাম টুমরো, আমি আজ আসবো, আমি আগামীকাল আসবো। হি সেইড, সে বলল আমি আগামীকাল আসবো। সাইদুর যুক্ত হয়েছেন আমাদের সাথে। ক্লাসটা শেয়ার করতে হবে, প্রচুর শেয়ার করতে হবে, যত শেয়ার তত বই পাওয়ার সম্ভাবনা বেশি। এক্সপার্ট ইংলিশ 580 টাকার একটা বই আপনারা পাবেন। এরপর দেখেন হি সেইড আই উইল কাম টুমরো, সে বলল আমি আগামীকাল আসবো। হি সেইড দ্যাট হি উইল কাম টুমরো, হি সেইড দ্যাট শি উড কাম টুমরো। 5 বাসার কি বলছেন প্রত্যেকেই? 5-এর উত্তর সবাই বলছেন হচ্ছে সি। ওকে, সি। হি সেইড দ্যাট হি উড কাম। মনে রাখতে হবে এই পাশে যদি পাস্ট টেন্স থাকে তাহলে এই পাশে উইল চেঞ্জ হবে উডে, ক্যান চেঞ্জ হবে কুডে, মে চেঞ্জ হবে মাইটে, অর্থাৎ এখানে যে কোনো মডাল ভার্ব সরাসরি পাস্ট টেন্সের চেঞ্জ হয়ে যাবে, তার মানে উইল থেকে হবে উড। আর বাকি জিনিসগুলো চেঞ্জ আমরা জানি ন্যারেশনের ক্ষেত্রে মোট 4টা বিষয় পরিবর্তন করতে হয়। হ্যাঁ, তো কনজাংশনের পরিবর্তন, পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন, শব্দগত পরিবর্তন। এই 4টা পরিবর্তনের মধ্যে আপনারা দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে প্রথমে যদি টেন্স পরিবর্তনটা খেয়াল করেন তাহলে উত্তর পাওয়া যায়। সো এখানে উইল থেকে চেঞ্জ হয়ে উড হবে আনসার, ব্যাস। আর বাকি জিনিসগুলো আমরা দেখলাম না। 6 নম্বর, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে কোনটা উত্তর হবে? 6 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি এনজয় টু সুইম, হি এনজয় সুইমিং, হি এনজয় সুইম, হি এনজয়স টু সুইমিং। কোনটা আনসার হবে? অ্যান্সার কোনটা হবে? 6 নম্বর প্রশ্ন। 6 আমরা একটু ঝটপট ক্লাসটা শেয়ার করব। সর্বোচ্চ শেয়ারকারী এবং আমাদের সাথে সাপ্তাহিক সর্বোচ্চ এঙ্গেজমেন্ট যে থাকবে সে কিন্তু পাবে এক্সপার্ট ইংলিশ বই। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা সঠিক? হাসনা হেনা, সাইদুর। দেখেন হি এনজয়স, এনজয়, আমরা এখানে একটা ভার্ব পেলাম এনজয়, সবগুলোতে এনজয়, কিন্তু এনজয়ের পরে কি হবে এটা এখানে জানতে চাওয়া হয়েছে, তাই না? এনজয়,
এনজয়ের পরে কি হবে? মনে রাখতে হবে এই এনজয়ের গোষ্ঠীর যতগুলো ভার্ব আছে, এনজয়, এরপরে দেখেন এনজয়ের সাথে রিক্স, প্রেফার, আপনারা এরকম লিখতে পারেন। যতগুলো ভার্বের পরে নতুন ভার্ব আসলে আইএনজি হয় সেই ভার্বগুলো কি কি? এই যে এনজয়ের মতো এই গ্রুপের অনেকগুলো ট্রানজিটিভ ভার্ব আছে, যে ট্রানজিটিভ ভার্বগুলোর পর নতুন ভার্ব আসলে আইএনজি যুক্ত করতে হয়। যেমন এনজয়, রিক্স, প্রেফার, আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড, অ্যাভয়েড, কমপ্লিট, 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 regret, suggest, finish, finish ইত্যাদি। দেখেন এখানে এই যে শব্দগুলো লিখলাম আমরা, এই শব্দগুলো সবসময় এদের পরবর্তীতে নতুন কোনো ভার্ব আসলে সেখানে আইএনজি যুক্ত করে নেয়, তাই না? সো এই ভার্বগুলোকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, কারণ এদের পরে অবজেক্ট বসে, আর অবজেক্টের পজিশনে যে কোনো ভার্ব আসা মানে সেই ভার্বটাকে আইএনজি যুক্ত করে ব্যবহার করতে হয়। দ্যাটস ওয়াই এখানে উত্তরটা হচ্ছে বি নাম্বার। তাহলে মনে থাকবে এই এনজয় গ্রুপের ভার্বগুলো আপনাকে মনে রাখতে হবে, পরীক্ষার হলে এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয়ে থাকে, প্রচুর, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এরা। নেক্সট 7 নাম্বার, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটা সঠিক? এখানে কোনটা সঠিক? এই কোশ্চেনটা কোন অধ্যায় থেকে দেওয়া হয়েছে আগে দেখেন সেটা বুঝেন কিনা। এই প্রশ্নটা কোন চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে, কোন চ্যাপ্টারের এই প্রশ্নটা? বলছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটা সঠিক? হি লাইকস ড্যান্সিং টু সিং অ্যান্ড রিডিং, হি লাইকস ড্যান্সিং, সিঙ্গিং অ্যান্ড রিডিং, হি লাইকস ড্যান্সিং, সিঙ্গিং অ্যান্ড টু রিড, হি লাইকস ড্যান্সিং টু সিং অ্যান্ড টু রিড। ওকে, এখন বলেন এখানে এই সেন্টেন্সটা কোন অধ্যায় থেকে আসছে, কে বলতে পারছেন? এই অধ্যায়টার নাম হলো প্যারালেলিজম। যারা এই অধ্যায়ের সাথে পরিচিত, প্যারালেলিজম, প্যারালেলিজম কথাটার মানে হচ্ছে সমান্তরালের রুলস। সমান্তরাল, সমান্তরাল কি জিনিস? সমান্তরাল হচ্ছে আপনি যখন কোনো একটা ভার্বের পর ভার্বের একাধিক রূপগুলো ইউজ করবেন এবং প্রত্যেকটা সমরূপ হবে, একই রূপ হবে। সেটা কেমন? এমন আমরা যদি লাইকসের পরে প্রত্যেকটা অপশনে ড্যান্সিং কভার করা আছে, তাহলে এরপরে যতগুলো ভার্ব আসবে সবগুলো এই ড্যান্সিংয়ের মতোই হবে, মানে হলো আইএনজি যুক্ত, তার মানে আইএনজি যুক্ত, আইএনজি যুক্ত, এটা হবে উত্তর। এটাকে বলা হয় প্যারালেলিজম ইন সিরিজ। তার মানে যতগুলো শব্দ পরপর বসবে অবস্থান অনুযায়ী সবগুলোই একই ধরন হবে। তার মানে লাইকসের পরে অবস্থান হচ্ছে সব অবজেক্টের, সেই হিসাবে ড্যান্সিং, সিঙ্গিং অ্যান্ড রিডিং প্যারালেলিজমের স্ট্রাকচার, এটাকে বলা হয় প্যারালেলিজম। এখানে ড্যান্সিং দিবেন, এখানে টু সিং দিবেন, হবে না। একইভাবে ড্যান্সিং, সিঙ্গিং, টু রিড হবে না। হ্যাঁ, ড্যান্সিং টু সিং অ্যান্ড টু রিড হবে না। ক্লিয়ার? উত্তরটা হলো বি নাম্বার। এরপর তাহলে এটা হচ্ছে প্যারালেলিজম অধ্যায়। প্যারালেলিজম আমরা কোনো একদিন হয়তো ক্লাস নিলে আপনাদেরকে দেখাবো প্যারালেলিজম আরও কতভাবে হতে পারে। এটাকে বলা হয় প্যারালেলিজম ইন সিরিজ, প্যারালাল স্ট্রাকচার। ওকে, পরের প্রশ্ন আছে 8 নাম্বার, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। এটা একটা সহজ প্রশ্ন, পারতে পারেন আপনারা, না পারার কিছু নাই। এই প্রশ্নটা কোথা থেকে দেওয়া হয়েছে? আপনি যখন এই কারেকশন রিলেটেড কোশ্চেনগুলো 4টা অপশনকে চেক করবেন, 4টা অপশন চেক করলে নিজে থেকে বোঝা যাবে যে এটা কোন অধ্যায় থেকে আসছে। তো প্রথমত আপনি যদি এই কারেকশন রিলেটেড কোশ্চেন বা যে কোনো গ্রামারের প্রশ্ন যদি অধ্যায় ধরতে পারেন, তাহলে উত্তরটা সহজে ব্রেন থেকে আসবে। যেমন এখানে বলছে হি ইজ অ্যান ইউনিভার্সিটি স্টুডেন্ট, এ ইউনিভার্সিটি স্টুডেন্ট, দ্য ইউনিভার্সিটি স্টুডেন্ট, আর এখানে কোনো আর্টিকেল নাই। এখন আমরা এখানে কোন আর্টিকেলটা ইউজ করব? 8 নাম্বার, বাসার বলছেন হচ্ছে বি নাম্বার, রাইট। কেন? কারণ এই যে ইউ যদি ইউ এর মতো উচ্চারণ হয় তবে তার পূর্বে আমরা এন না বসিয়ে এ বসি, এ বসাই। এখন ইউ এর উচ্চারণ এখানে কি বললাম? ইউ। মানে নর্মালি আমরা কিন্তু পড়ি যে এ ই আই ও ইউ ভাওয়েলের পূর্বে এন বসে, কিন্তু এটা তো ভাওয়েল হওয়া সত্ত্বেও এন বসছে না। কেন? কারণ এটা আসলে অ্যাকচুয়ালি ভাওয়েল না, কারণ এটার উচ্চারণটা ইউ। আমরা বলছি যে ইউ এর উচ্চারণটা কি কি হয়, যেমন আমরা বলি যে 7টা স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি কি কি আছে, সেইগুলো যদি উচ্চারণ হয় তবেই আমরা এন বসাই। যেমন অ, আ, শুধু ই,
আলাদা করে, শুধু উ, হ্যাঁ, এরপর হচ্ছে এ, ও, আর কি আছে, 7টা। ওকে, এই 7টা, 3, 6, 7টা, এই 7টা যদি কোথায় উচ্চারণ হয় তাহলে আমরা সেক্ষেত্রে শুধুমাত্র তার সামনে অ্যান ইউজ করব, আর বাকি সকল উচ্চারণের ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে এ ব্যবহার করব। এ যখন অনির্দিষ্ট করে বোঝাবে, যেমন ধরেন ইউ এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, আবার ওয়ানের উচ্চারণ যদি কখনো ওয়া এর মতো হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে, অথবা অন্য যত উচ্চারণ আছে সব ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে এ। শুধুমাত্র এই 7টা মৌলিক স্বরধ্বনি যেখানে উচ্চারণ আসবে সেখানে ব্যবহার করব হচ্ছে এন। সো ইউনিভার্সিটি উচ্চারণে এখানে তো আর শুধু ই থাকছে না, এখানে ইউ একসাথে হচ্ছে, এই কারণে এটা আসলে নিবে হচ্ছে এ। বুঝাতে পারছি? তাহলে আর্টিকেলের একেবারে চোখ ধাঁধানো মূল বিষয় হচ্ছে এই 7টা। এই 7টা বিষয়কে কাজে লাগাতে পারলে আপনার আর্টিকেল শেখা কমপ্লিট। 9 নাম্বার, হুইচ সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট? কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট বলেন। 9 নাম্বার, হুইচ সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট? কোন সেন্টেন্সটা এখানে গ্রামাটিক্যালি সঠিক? কোন সেন্টেন্স? He suggested me, he suggested that, he suggested that, he suggested me that. এখানে মি আছে কি নাই সেটা বড় কথা নয়, বড় কথা অন্য জায়গাতে। সেটা হলো আমাদেরকে খেয়াল রাখতে হবে একটা বিষয়, দ্যাট কনজাংশনের ক্ষেত্রে এখানে একটা সিকোয়েন্স অফ টেন্সের ব্যবহার আছে। বলেন কি হবে সেটা? সাদ্দাম, হামিদুর রহমান। যদি কখনো দ্যাটের পূর্বে পাস্ট টেন্স থাকে, পাস্ট টেন্স, তাহলে আমরা নিঃসন্দেহে দ্যাটের পরেও পাস্ট টেন্স ব্যবহার করব, এবং সেই পাস্ট টেন্স ব্যবহার করতে গিয়ে যদি আমরা মডাল ভার্ব পাই তাহলে নিঃসন্দেহে ওই মডাল ভার্বটাকেও আমরা চেঞ্জ করে দিতে পারি। কিন্তু এখন আসেন এইটা আসলে কোন ধরনের সিস্টেম থেকে আসলো বা কোন বাক্য থেকে তৈরি হলো এটা একটু বোঝার চেষ্টা করি। নয় নম্বর প্রশ্ন, 9, কোশ্চেন নাম্বার 9। 9 নম্বরের উত্তর হচ্ছে সাবজাংটিভ স্টাইলে হবে, রাইট। হামিদুর রহমান বলছেন বি নাম্বার, সাইদুর রহমান বলছেন বি, ওকে, হানিফ বলছেন বি, সবাই বি নাম্বার বলছেন। হ্যাঁ, যদি সাবজাংটিভ স্টাইলে উত্তর করেন তাহলে আপনারা বি নাম্বার কেন বলবেন? সাবজাংটিভ স্টাইলে যদি বলেন তাহলে বি কেন বলবো আমরা? সাবজাংটিভ স্টাইলে বলতে গেলে তো এখানে শুডের কোনো উল্লেখ আসার কথা না। সাবজাংটিভে কখনো শুড উল্লেখ আসে না। সাবজাংটিভে শুডটাকে উজ্জ্ব রাখতে হয়, তার মানে তো এইটা আগেই বাদ। সো আপনার হাতে থাকলো এইটা, হি সাজেস্টেড মি, সে আমাকে সাজেস্ট করলো, আই শুড গো দেয়ার, এইখানটাতে শুড উজ্জ্ব আছে, তো উত্তর তো এটাই হবে, ডি নাম্বার হবে, ডি নাম্বার উত্তর হবে। হি সাজেস্টেড মি দ্যাট আই গো দেয়ার, মানে আমার সেখানে যাওয়া উচিত, সে আমাকে সাজেশন করলো। এখন এইখানে কেন আমরা বি নাম্বার নিচ্ছি না? কারণ এখানে শুড উল্লেখ আছে। সো আমরা জানি যে সাবজাংটিভের ক্ষেত্রে শুডকে নেওয়া যাবে না। এই সাজেস্ট হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড, সাজেস্ট হচ্ছে সাবজাংটিভ ওয়ার্ড। তো সাজেস্টের মধ্যে এরকম আরও সাবজাংটিভ ওয়ার্ড আছে, রিকোয়ার, রিকমান্ড, রিকোয়েস্ট, আর্জ, আর্জেন্ট, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ। আমরা একদিন সাবজাংটিভের ক্লাস নিব, সেদিন হয়তো সবগুলো ওয়ার্ড আপনাদেরকে একসাথে বলবো। সো যেমন সাবজাংটিভ ওয়ার্ডগুলো আমরা একটু যদি লিখে নিই, যে বেশ কয়েকটা ওয়ার্ড আছে, আমি লিখি, রিকোয়ার, রিকমেন্ড, রিকোয়েস্ট, আস্ক, অ্যাডভাইস, ইম্পর্টেন্ট, এগুলো। এই যে যে শব্দগুলো, এই শব্দগুলো যদি কখনো দ্যাটের আগের অংশে থাকে তাহলে দ্যাটের পরের অংশে ভার্বের আগে এখানে একটা মনে মনে সুর উজ্জ্ব থাকে, সেই সুরটাকে লেখা যাবে না, এখানে সুরটা ছাড়া বাক্যটা করতে হবে। তার মানে আই সাজেস্টেড, হি সাজেস্টেড মি দ্যাট আই গো দেয়ার, মনে মনে এখানে সুর ছিল যেটা আমরা উল্লেখ করি নাই। সো আনসার হবে ডি নাম্বার, 9 এর উত্তর ডি। তাহলে সাবজাংটিভ ওয়ার্ডের এই রুলসটা আপনারা একটু খেয়াল রাখবেন, এই ভার্বগুলো যদি দ্যাটের আগে থাকে দ্যাটের পরে মনে মনে সুর বসাতে হয়। নেক্সট 10 নম্বর, চুজ দ্য কারেক্ট ইউজেস অফ বেয়ারলি। বেয়ারলি শব্দের সঠিক ইউজেস কি হবে? 10 নম্বরটা বলি, 10, ওকে। 10 নম্বরে
10 নম্বর বলছে চুজ দ্য কারেক্ট ইউজেস অফ বেয়ারলি। আমরা এই বেয়ারলি শব্দটাকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করব। বেয়ারলি, বেয়ারলি, বেয়ারলি কথাটার মিনিং হচ্ছে কদাচিৎ। কদাচিৎ, কদাচিৎ মানে খুব কমই, এরকম অর্থ দেয় আর কি, কদাচিৎ। I barely could understand his accent. I could barely understand his accent. I understand barely his accent. I can be barely understand his accent. আচ্ছা, এখানে সবগুলো প্রশ্নেই দেখেন barely শব্দটা কোথায় সঠিকভাবে ইউজ হয়েছে এটা বুঝতে হবে। এখানে আছে barely, এখানে barely, এখানে barely, এখানে barely। এখন এই প্রশ্নটার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে, আমি বেশ কিছু শব্দ লিখতেছি, যেমন হচ্ছে hardly, barely, rarely, scarcely, seldom, never। এই যে শব্দগুলো, এগুলোকে আমরা নরমালি ব্যবহার করব হচ্ছে মেইন ভার্বের আগে। একটা সেন্টেন্সের মেইন ভার্বের আগে, একটা সেন্টেন্সের মেইন ভার্বের আগে ব্যবহার করব এগুলোকে। তো মেইন ভার্বের ঠিক আগে বসবে, যদি কখনো অক্সিলারি থাকে তাহলে অক্সিলারিটা থাকবে এদের আগে, অক্সিলারি ভার্ব, রাইট। তার মানে হচ্ছে অক্সিলারি আর মেইন ভার্বের মাঝখানে এরা বসবে। যদি অক্সিলারি না থাকে সরাসরি মেইন ভার্বের আগে বসবে। এগুলোর নাম নেগেটিভ অ্যাডভার্ব, রাইট। তাহলে এখানে উত্তরটা হচ্ছে আই কুড বেয়ারলি আন্ডারস্ট্যান্ড হিজ অ্যাকসেন্ট। এখানে কুডের আগে ব্যবহার করছে তাই এটা হবে না। এখানে কুড অক্সিলারি আর হচ্ছে মেইন ভার্ব, এই দুটোর মাঝখানে বেয়ারলি, এটাই সঠিক, এটাই একমাত্র সঠিক। এখানে বেয়ারলি শব্দটা মেইন ভার্বের পরে দিয়েছে, হবে না। এখানে ক্যান বি বেয়ারলি, এটা আসলে হতে পারে না, ক্যান বি বেয়ারলি আন্ডারস্টুড হিজ অ্যাকসেন্ট। এখানে ক্যানের পরে বেয়ারলি বি আন্ডারস্ট্যান্ড হতে পারতো, এটা প্যাসিভ মুডে, এটাও হবে না। উত্তর হচ্ছে বি নাম্বার। দেখেন 10-এর উত্তর বি। এরপর 11 নম্বর, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। এইটা হচ্ছে আমরা নিয়েছি কন্ডিশনাল সেন্টেন্স থেকে। 11 আমরা কি সবাই একটু ক্লাসটা শেয়ার করেছি? যারা শেয়ার করেন নাই এখনও, ক্লাসটা একটু শেয়ার করে রাখবেন, নিজের প্রোফাইলে যেমন রাখবেন, আপনার লাইফ টাইম এই জিনিসটা কাজে লাগবে। এই প্রশ্নগুলোই বারবার ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষা আসে। হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটা সঠিক? If I was you, I would accept the offer. If I were you, I would accept the offer. If I am you, I would accept the offer. If I be you, I would accept the offer. 11 মনিরুজ্জামান বলছেন হচ্ছে বি নাম্বার। খুব সহজে এর আনসার বি, কারণ আমরা এর আগেও দেখেছি যে ইফ যুক্ত অংশে সাধারণত কখনো ওয়াজ ব্যবহার করা যাবে না, পাস্ট টেন্স হবে, সেই ক্ষেত্রে ওয়ার ইউজ হবে। ইফ আই ওয়ার ইউ, আই উড অ্যাকসেপ্ট দ্য অফার। ওকে, এটা সবাই পারছেন, কোনো সমস্যা নেই। নেক্সট 12, চুজ দ্য কারেক্ট মিনিং অফ ইডিয়ম। বাইট দ্য বুলেট, বাইট দ্য বুলেট। আচ্ছা, বুলেট মানে তো বুঝেন, বুলেট হচ্ছে বন্দুকের গুলি। বাইট দ্য বুলেট, এটার মিনিং কি হবে? সাগর বলছেন বি নাম্বার, হাসনা হেনা 11-র বি ঠিক ছিল। 12 নাম্বারটা বলি। 12 এটা একটা নতুন ফ্রেজেস অনেকের কাছে, বাইট দ্য বুলেট। বাইট দ্য বুলেট কথাটার মানে কি? বাইট দ্য বুলেট, টু অ্যাক্ট recklessly, to endure a painful experience, bravely, to surrender without fight, to take unnecessary risks. অপ্রয়োজনীয় ঝুঁকি নেবেন, নাকি যুদ্ধ ছাড়া সারেন্ডার করবেন, নাকি পেইনফুল এক্সপেরিয়েন্সকে অভিজ্ঞতা হিসাবে নেবেন, নাকি টু অ্যাক্ট রিকলেসলি মানে ঝুঁকিপূর্ণভাবে কাজ করবেন। এই মেহেদি হাসান শাওন বলছেন হচ্ছে 1 নম্বর। আচ্ছা, বাশারও বলছেন 1 নম্বর। এখন 1 নম্বরটা আপনাদের মতামতে যাচ্ছে। আসলে অ্যাকচুয়ালি এই প্রশ্নের উত্তরটা 1 নম্বরটা বলা উচিত হবে না, কারণ এইটার চেয়ে বেশি পারফেক্ট হচ্ছে বি নাম্বার। কিভাবে দেখেন, আমরা ইন্টারনালি মিনিং খুঁজি। বাইট দ্য বুলেট, বুলেট মানে গুলি, আর বাইট মানে কামড়ানো। তার মানে আপনি হচ্ছে গুলি কামড়াচ্ছেন, এর মানে হলো আপনি সহ্য করছেন পেইনফুল এক্সপেরিয়েন্স ব্রেভলি, সাহসের সাথে, সাহসের সাথে। আর এইটা হচ্ছে টু অ্যাক্ট রিকলেসলি মানে ঝুঁকিহীনভাবে কাজ করা এক জিনিস। আর আপনি কামড়াচ্ছেন মানে কি? আপনি এটাকে যে গিলে ফেলছেন তা কিছু না, আপনি জাস্ট সেটাকে নিয়ে নড়াচড়া করছেন। এর মানে আপনার শরীরে একটা কি বুলেট ঢুকেছে, আপনি সেটাকে নিয়েই আপনি আবার কি সাহসের সাথে অগ্রসর হচ্ছেন। ক্লিয়ার? তাহলে টু এন্ডিউর এ পেইনফুল এক্সপিরিয়েন্স ব্রেভলি,
টু এন্ডিউর পেইনফুল এক্সপিরিয়েন্স ব্রেভলি, এটা হবে এই প্রশ্নের উত্তর। 12 নম্বরটা মনে রাখেন, এর একটা আনকমন ফ্রেজ ছিল। 13, চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ইউজ অফ নট অনলি ডট ডট বাট অলসো। নট অনলি ডট ডট বাট অলসো এটার সঠিক ব্যবহারটা কি হবে? নট অনলি ডট ডট বাট অলসো। আচ্ছা দেখি লম্বা লাইন কে সঠিকভাবে বুঝতে পারেন। 13 নম্বর প্রশ্ন, 13, নট অনলি ডট ডট বাট অলসোর ইউজেস। নট অনলি ডট ডট বাট অলসোর ব্যবহার। নট অনলি ডট ডট বাট অলসোর ব্যবহার। Not only he is smart but also he is hardworking. Not only is he smart. Okay. সাগর 13 নম্বর প্রশ্নটা দেখি কে বলতে পারেন। 13 নম্বর প্রশ্নটা কিন্তু একটু এক্সেপশনাল। মোহাম্মদ নাজমুল ইসলাম। 13, নট অনলি ডট ডট বাট অলসো। একজন বলছেন 13 সি নাম্বার, উম্মে সুমাইয়া বলছেন এ নাম্বার, আন্না রয় বলছেন হচ্ছে 13 এর এ নাম্বার। আচ্ছা 13 নম্বর প্রশ্ন কিন্তু আপনাদের ভুল হচ্ছে, আর যাই বলেন কেন এটা ভুল হচ্ছে আমি জানি না, তবে ভুল যেন না হয় সেটার জন্য আজকে ভালোভাবে সতর্ক হন। আমি একটু ভালো করে নিয়মটা একটু লিখে দিচ্ছি, আপনারা হয়তো জানেন কিন্তু ভুলে গেছেন। দেখেন নট অনলি ডট ডট বাট অলসো সহ যতগুলো নেগেটিভ অ্যাডভার্ব আছে আমরা জানেন যে এই নিয়মটা ঠিকই সবার মনে আছে। নো সুনার ডট ডট, হার্ডলি ডট ডট, এইটা খুবই মনে থাকে আপনার। নো সুনার, হার্ডলি, হ্যাঁ এগুলো সবারই মনে থাকে। স্ক্যারসলি ডট ডট, ঠিক এই নিয়মের অধীনে এটা পড়েছে। এখন বলেন সেটা কি নিয়ম? সেটা হচ্ছে এই যে নেগেটিভ অ্যাডভার্বগুলো যখন কোনো সেন্টেন্সের শুরুতে আসবে তখন নিঃসন্দেহে ওই সেন্টেন্সের ওই অংশে যদি সাবজেক্ট ভার্বের ব্যবহার থাকে তাহলে আগে আসবে অক্সিলারি ভার্ব, পরে যাবে হচ্ছে সাবজেক্ট। কারণ নেগেটিভ অ্যাডভার্বগুলো বাক্যের শুরুতে আসলে ওই বাক্যের ইনভার্সন হয়। দ্যাটস ওয়াই ঠিক এদের পরেই ব্যবহার করতে হবে অক্সিলারি ভার্ব, তারপরে ব্যবহার করতে হবে সাবজেক্ট, তারপরে ব্যবহার করতে হবে মেইন ভার্ব। এখন বলেন আমি যে স্ট্রাকচারটা লিখে দিলাম সেই অনুসারে উত্তর কোনটা? তাহলে দেখেন নট অনলি ডট ডট বাট অলসো এটা হলো প্যারালাল স্ট্রাকচার, বা এগুলোকে বলা হয় হচ্ছে আপনার কোরিলেটিভ কনজাংশন। নট অনলির সাথে প্রথম কথা হলো শুধু বাট বসে না, শুধু বাট বসে না, বাট আর অলসোর মাঝখানে কোনোদিনও হি আসবে না, এটা হলো প্রথম কথা। তার মানে আপনি এই দুটো অপশনকে সহজেই বাদ দিতে পারতেছেন, মানে সি আর ডি বাদ। কেন? নট অনলি ডট ডট বাট অলসো, এই বাট অলসো একসাথে বসে, মাঝখানে হি হওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা এই দুটো বাদ দিলাম। এখন থাকলো এ আর বি। নট অনলি হি ইজ স্মার্ট বাট অলসো হি ইজ হার্ড ওয়ার্কিং। নট অনলি হি ইজ স্মার্ট বাট অলসো হি ইজ হার্ড ওয়ার্কিং। এখন এখানে দেখেন এই যে নট অনলির পরে ইজ আগে আসবে, তারপরে হি, তারপরে স্মার্ট। উত্তর হবে বি নাম্বার, চক্ষু বুঝিয়া। 13 নম্বর আনসার করবেন হচ্ছে বি নাম্বার। 13 নম্বর আনসার করবেন বি। কেন? কারণ এই অংশটা নট অনলির পরে একটা সাবজেক্ট ভার্ব পজিশন আছে, সেখানে অবশ্যই সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব ইউজ হয়েছে, তারপরে সাবজেক্ট ব্যবহার হয়েছে। ঠিক একইভাবে বাট অলসোর পরে আমরা সাবজেক্ট ভার্ব আছে, কিন্তু এটার স্ট্রাকচারটা আগে সাবজেক্ট পরে ভার্ব, কারণ এখানে তার বাট অলসো সাবজেক্টের শুরুতে না, সাবজেক্টের শুরুতে কে আছে? নট অনলি, বাক্যের শুরুতে। তো বাক্যের শুরুতে নট অনলি থাকলে আমরা এখানে স্ট্রাকচারটাকে এভাবে পরিবর্তন করে ব্যবহার করব। আশা করি এটা মনে থাকবে। কিন্তু এই একই জিনিস যদি কোনোভাবে অন্য সেন্সে থাকতো, নট অনলির আগে অনেক কিছু থাকতো, তাহলে কিন্তু আর এই স্ট্রাকচারটা হতো না। মনে রাখতে হবে নট অনলি বাট অলসো উভয় পাশে একই জিনিস হয়, কিন্তু যদি কোনোভাবে নট অনলি বাক্যের শুরুতে আসে তাহলে আমরা সাবজেক্টের আগে অক্সিলারি ভার্বটাকে নিয়ে আসবো। এটার নামই হলো আপনার এই অ্যাডভার্বের ইনভার্সন। ইনভার্সন অধ্যায় যারা পড়বেন তারা ওটা জানবেন। এই যে এইটা ঠিকই পারবেন। 14 নাম্বার, 14 এর ইনভার্সন সিস্টেমটা কি? গ্রামাটিক্যালি কারেক্ট। হার্ডলি শব্দ দিয়ে সেন্টেন্স শুরু আছে, হার্ডলি মানে কদাচিৎ। আবারও এটা নেগেটিভ অ্যাডভার্ব। সো নেগেটিভ অ্যাডভার্ব যদি বাক্যের শুরুতে আসে, আমরা ওই বাক্যে অবশ্যই সাবজেক্টের আগে অক্সিলারি নিয়ে আসবো। তো হার্ডলি এর সাথে সাবজেক্টের আগে অক্সিলারি মানে হ্যাড যেটা আছে সব জায়গায়, দুই জায়গায় আছে, এই দুইটা উত্তর। অ্যান্ড এই দুটোর মধ্যে কোনটা আসলে অ্যান্সার হবে? হি লেফট দ্য স্টর্ম স্টার্টেড হোয়েন। অবশ্যই আমরা জানি যে হার্ডলির সাথে ডট ডট হোয়েন বসে, হার্ডলির সাথে ডট ডট হোয়েন বসে। এটা আমাদের অনেকেরই মুখস্থ, তাই না? সাদ্দাম হুসাইন। সো এই কারণে উত্তরটা হবে 1, 14 উত্তর 1। হার্ডলি হ্যাড হি লেফট হোয়েন দ্য স্টর্ম স্টার্টেড।
এই হোয়েন হচ্ছে সেন্টেন্সগুলোতে বিফোরের ন্যায় কাজ করে। তো বিফোরের সিস্টেমে আগে যেমন পাস্ট পারফেক্ট হয়, পরে হয় পাস্ট ইনডিফিনিট, সেম স্টাইলে আছে পাস্ট ইনডিফিনিট V2 আর এই পাশে পাস্ট পারফেক্ট হ্যাড প্লাস V3। এটাকে বলা হয় ইনভার্সন। আমরা ছোটবেলা থেকে শুধু মুখস্থ করি যে হার্ডলি হ্যাড ডট ডট হোয়েন, কিন্তু কেন হ্যাডটা হার্ডলির সাথে আসে সেটা আজকে বুঝলেন, যে এই হার্ডলি নেগেটিভ অ্যাডভার্ব বাক্যের শুরুতে থাকার কারণে এইখানে সাবজেক্টের আগে অক্সিলারি চলে আসে, আর এটার নামই হলো অ্যাডভার্বের ইনভার্সন। ইনভার্সন মানে জায়গা পরিবর্তন। এই যে অক্সিলারি ভার্ব জায়গা পরিবর্তন করে, মূলত এই হিয়ের পরে হ্যাড হওয়া উচিত ছিল, কিন্তু সে জায়গা পরিবর্তন করে কোথায় গেছে, এই হিয়ের আগে আসছে। এটাকেই বলা হয় ইনভার্স, জায়গা পরিবর্তন মানে ইনভার্সন। ওকে, আচ্ছা 15 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট ফর্ম অফ লেস্ট। ওয়াও, এটা সুন্দর, এটা পারবেন সবাই। লেস্ট যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে আমরা কি ব্যবহার করি? দেখেন, যারা আমাদের সাথে এক্সপার্টের এই হাই ভোল্টেজ মডেলগুলো প্র্যাকটিস করবেন, তারা একই সাথে ওভারঅলি গ্রামারটা ডে টু ডে প্র্যাকটিসের মধ্যে থাকবে। আপনি প্রতিদিন কিচ্ছু না, শুধু একটা করে ফ্রি ক্লাস করে যান, আপনার গ্রামারটা প্র্যাকটিসের মধ্যে থেকে যাবে। আপনি হয়তো সব জানেন, কিন্তু প্র্যাকটিস না করলে এগুলো ভুলে যেতে হয়, বলে না? সো সেই প্র্যাকটিসটা কিন্তু এখানে পাচ্ছেন। সো রেগুলার আপনি যেমন যুক্ত থাকবেন, অন্যদেরকেও এখানে যুক্ত করার ব্যবস্থা রাখেন। ওয়ার্ক হার্ড লেস্ট ইউ, ওয়ার্ক হার্ড লেস্ট ইউ ড্যাশ, কি হবে? এটা হচ্ছে লেস্টের পর আমরা জানি শুড বসে, এটা নিয়ে আর কথা বলার কিছু নাই। লেস্ট ডট ডট শুড, আনসার, অ্যান্সার সি নাম্বার। ওকে, পরের প্রশ্নে যাব আমরা। 16, হুইচ সেন্টেন্স ইউজেস দ্য কারেক্ট ইডিয়ম। ওয়াও, এটা আবার কি প্রশ্ন? মানে লম্বা একটা লাইন, এখানে বলছে কোন সেন্টেন্সে সঠিক ইডিয়মটা ব্যবহার করা হয়েছে। আমি একটু সময় দিচ্ছি, আপনারা সময়ের মধ্যে চেষ্টা করেন। এই প্রশ্নটা বলছে হি কিকড দ্য বাকেট, মিনিং হি গট অ্যাংরি। হি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, মিনিং হি রিভিলড সিক্রেট। হি হিট দ্য নেইল অন দ্য হামার, মিনিং হি ওয়াজ প্রিসাইজ। হি পুট অল হিজ এগস ইন ওয়ান প্লেট, মিনিং হি টুক এ রিস্ক। এই প্রশ্নটা কি হবে? আচ্ছা, বলছেন হচ্ছে ফেইল হবে, ফেইল দেওয়া আছে ABC। এইখানে বলছে যে কোথায় কারেক্ট ইউজ করা আছে, ফ্রেজের মিনিং কোথায় ঠিকঠাক আছে। 16 নম্বর। আচ্ছা দেখেন, হি কিক দ্য বাকেট, তার মানে আমাকে প্রথমে বুঝতে হবে কিক দ্য বাকেট এই ফ্রেজটার মানে কি। এই হি কিক দ্য বাকেট এই কথাটার মানে হলো মারা যাওয়া। হি কিক দ্য বাকেট মানে হলো মারা যাওয়া। এর মানে কি হি গট অ্যাংরি, সে রাগান্বিত হয়েছে? না, এটার মানে হচ্ছে হি গট ডাইড, মানে সে মারা গিয়েছে। তার মানে এই ফ্রেজটা এখানে ঠিকঠাক ব্যবহার করা নাই, এটা ভুল। হামিদুর রহমান প্রশ্নটা কি করছে সেটা একটু বোঝার চেষ্টা করতে হবে। বলছে কোন ফ্রেজের মিনিংটা ঠিকঠাক আছে। হি কিক দ্য বাকেট, সে মারা গেছে, তার মানে এখানে মিনিংটা কি হি গট অ্যাংরি? না, এটা ভুল। হি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, তার মানে লেট মানে অনুমতি দিল বিড়ালটিকে আউট অফ দ্য ব্যাগ, ব্যাগের বাইরে যাওয়ার। তার মানে ব্যাগের মধ্যে, থলের বেড়াল কথাটার মানে হচ্ছে গোপন কোনো কিছু, থলের বেড়াল। সো গোপন কোনো কিছুকে বাইরে যাওয়ার অনুমতি দিল, এইটা হচ্ছে এই ফ্রেজের মিনিং। তো সেই মিনিংটা এখানে প্রকাশ করছে। হি রিভিল, রিভিল মানে প্রকাশ করলো, এ সিক্রেট মানে একটা গোপন, তাই না? তাহলে একমাত্র এই বিটাই সঠিক। সি কেন ভুল? হি হিট দ্য নেইল অন দ্য হামার। আচ্ছা, হিট দ্য নেইল অন দ্য হামার, এটা কি বোঝালো? যে হামারের উপরে নেইল দিয়ে কি করলো? আঘাত করলো, মিনিং হি ওয়াজ প্রিসাইজ। হ্যাঁ, সে মূল্যবান ছিল, এটা আসলে ভুল মিনিং। এখানে হচ্ছে কোনো কিছুকে আঘাত করা বোঝানো হচ্ছে। হি মিনিং ওয়াজ প্রিসাইজ, প্রিসাইজ মানে কি? এটা উত্তর হবে না, এটা ভুল। হিট দ্য নেইল অন দ্য হামার মানে হাতুড়ির উপরে হিট করছে, আঘাত করছে নেইল দ্বারা। হি ওয়াজ প্রিসাইজ, প্রিসাইজ মানে সংক্ষিপ্ত, না এটা হবে না। পুট অল হিজ এগস ইন ওয়ান প্লেট কথাটার মানে কি? পুট অল হিজ এগস, সকল ডিমকে রাখছে কোথায়? এক প্লেটে, এক ঝুড়িতে, তাই না? এটার মিনিং কি? হি টুক এ রিস্ক, সে একটা রিস্ক নিয়েছে, এরকম কিছু, সে ঝুঁকি নিয়েছে। এটা শুধু ঝুঁকি না, এটা আসলে না বুঝে কাজ করা বা বোকামি করা, এই অর্থে ব্যবহার করা হয়। সব ডিম এক ঝুড়িতে নেওয়া মানে হচ্ছে এক প্লেটে নেওয়া, মানে এটা হলো বোকামি করা। সো এটা হচ্ছে রিস্ক না, বরং বোকামি অর্থে।
সো উত্তরটা হচ্ছে বি নাম্বার। ওকে, পরের প্রশ্নে যাই আমরা। সতেরো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স ইউজিং সো ডট ডট দ্যাট। কোন সেন্টেন্সটাতে সো ডট ডট দ্যাট এর ব্যবহার আছে? 17 নম্বর, কোন সেন্টেন্সে সো ডট ডট দ্যাট এর ব্যবহার আছে? হি ইজ সো টল দ্যাট হি ক্যান টাচ দ্য সিলিং। হি ইজ সো টল হি ক্যান টাচ দ্য সিলিং। হি ইজ সো টল দেয়ারফর হি ক্যান টাচ দ্য সিলিং। হি ইজ সো টল অ্যান্ড হি ক্যান টাচ দ্য সিলিং। 17। আমরা কিন্তু প্রায় চলে আসছি শেষের দিকে হাই ভোল্টেজ মডেল 19-এর। এখানে কোনটা হবে উত্তর? সো ডট ডট দ্যাট। আমরা জানি যে সো ডট ডট দ্যাটটা আপনি আগে ঠিক মতো বসান, তারপরে দেখি এই সেন্টেন্সে তো সো ডট ডট দ্যাট নাই, এটাতে সো ডট ডট দ্যাট নেই, এখানেও সো ডট ডট দ্যাট নেই। সো এটা তো খুব সহজেই বোঝা যায়, আনসার হচ্ছে এ নাম্বার। 17 আনসার এ। ওকে, 18, আইডেন্টিফাই দ্য গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স। এই সেন্টেন্সটা অনেকে জানি ভুল করবেন। ইনকারেক্ট সেন্টেন্স গ্রামাটিক্যালি বলেন কি হবে এটা? ইনকারেক্ট গ্রামাটিক্যালি, গ্রামার অনুসারে ভুল। Each of the student has a book. Neither of the boys is present. Every student is present. None of them was late. Each of the student has a book. Neither of the boys is present. বলছে এখানে ইনকারেক্ট, কিন্তু এখানে কারেক্ট চাই নাই। সো এটা আগে বুঝতে হবে। ইনকারেক্ট চেয়েছে, ইনকারেক্ট। আইডেন্টিফাই দ্য গ্রামাটিক্যালি ইনকারেক্ট সেন্টেন্স। কোনটা গ্রামাটিক্যালি ভুল সেন্টেন্স? Each of the student has a book. Each of the student has a book, এটা মনে হয় ঠিকঠাক আছে। কেন? কারণ হচ্ছে ইচ এর পরে অফ ব্যবহার হতে পারে এবং তারপরে নাউন প্লুরাল আছে, ভার্ব হয় সিঙ্গুলার, এই ইচ অনুসারে। এইটাও ঠিক আছে, নেইদার অফ দ্য স্টুডেন্ট ইজ, কিন্তু এই প্রশ্নটাতে ভুল আছে। ভুল কিভাবে? এভরি এর পরে আমরা সরাসরি স্টুডেন্টস এই ব্যবহারটা করতে পারি না। মনে রাখতে হবে যে এভরি প্লাস সিঙ্গুলার নাউন বসে, এভরি প্লাস সিঙ্গুলার নাউন বসে, এভরি প্লাস সিঙ্গুলার নাউন বসে। এই কারণে এই প্রশ্নটাই আমাদের উত্তর, যেহেতু ইনকারেক্ট চেয়েছে, সো ইনকারেক্ট অনুসারে আনসার হচ্ছে সি, অ্যান্সার সি। ওকে, 19 নাম্বার, চুজ দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট ইউজ অফ স্ক্যার্সলি। 19 নাম্বার বলছে কোন সেন্টেন্সে স্ক্যার্সলি শব্দটা সঠিকভাবে ব্যবহার হয়েছে? স্ক্যার্সলি ইনভার্সনের কোশ্চেনটা, স্ক্যার্সলি দেখেন, স্ক্যার্সলি had he left when the phone rang, scarcely he had left when the phone rang, scarcely had he left the phone rang, scarcely he left when the phone rang। তো স্ক্যার্সলির সাথে when হবে এটা সবাই জানি, তো সেই কারণে আপনি when যুক্ত অপশনগুলোর মধ্যেই উত্তর খুঁজতে পারেন। 19 নম্বর প্রশ্ন, when যুক্ত অপশনগুলোর মধ্যেই উত্তর হবে। সাইমন সাদিক শামিম যুক্ত হয়েছেন আমাদের সাথে। ওকে, কি হবে এখানে উত্তর? 19 নাম্বার, স্ক্যার্সলি ডট ডট হোয়েন, স্ক্যার্সলি ডট ডট হোয়েন। আচ্ছা, এখন মনে আছে তো স্ক্যার্সলি যখনই অ্যাডভার্ব, নেগেটিভ অ্যাডভার্ব শুরু আসবে তখন ওইখানে সাবজেক্টের সাথেই আগেই অক্সিলারি ভার্ব আসবে, মানে উত্তর এ নাম্বার। স্ক্যার্সলির সাথে হ্যাড, হ্যাড সরাসরি বসে যাবে। এটা হলো আবারও সেই ইনভার্সনের কোশ্চেন, ইনভার্সনের কোশ্চেন। সবাই উত্তর করেছেন এ নাম্বার। ওকে, আজকের আলোচনার শেষ প্রশ্ন হবে 20, আইডেন্টিফাই দ্য কারেক্ট ইউজেস অফ ডেসপাইট। কোন সেন্টেন্সে এই ডেসপাইট শব্দের সঠিক ব্যবহার আছে? ডেসপাইট মানে আমরা জানি সত্ত্বেও, তো সত্ত্বেও বোঝাতে ডেসপাইট শব্দটার ইউজেস আমরা করব। ডেসপাইট হি ওয়াজ টায়ার্ড হি কেপ্ট ওয়ার্কিং, ডেসপাইট অফ বিং টায়ার্ড হি কেপ্ট ওয়ার্কিং, ডেসপাইট বিং টায়ার্ড হি কেপ্ট ওয়ার্কিং, ডেসপাইট হিজ টায়ার্ড হি কেপ্ট ওয়ার্কিং। লাস্ট প্রশ্ন, সাদ্দাম বলছেন হচ্ছে 19-এর কত নম্বর উত্তর? আর 20 নম্বর, 20 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন আজকের হাই ভোল্টেজ মডেল 20-র আজকের শেষ প্রশ্ন। 20 নম্বর, 20-এর উত্তর হচ্ছে একজন বলছেন এ, ডিসপাইট হি ওয়াজ টায়ার্ড হি কেপ্ট ওয়ার্কিং, তাই না? আচ্ছা, একজন বলছেন বি। আসলে কোনটা উত্তর হবে? আচ্ছা, এইখানে আমাদেরকে একটা জিনিস একটু শিখতে হবে, ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ
আরেকটা হচ্ছে ডেসপাইট, ইনস্পাইট অফ, আরেকটা হচ্ছে ডেসপাইট। এই দুটোর বাংলায় সত্ত্বেও, কিন্তু পার্থক্য হচ্ছে ইন স্পাইট এর সাথে অফ লাগে, কিন্তু ডেসপাইটের সাথে অফ লাগবে না। এটা হচ্ছে প্রথম কথা। আমি এখানে একটু ক্লিয়ার করি, ডেসপাইটের সাথে আমরা কখনো অফ ব্যবহার করব না, মানে ডেসপাইট অফ নিবে না, ইনস্পাইট অফ নিবে। এই জায়গা থেকে আপনি প্রথমত এই বি নাম্বার অপশনটা বাদ দিতে পারবেন, কারণ এখানে ডেসপাইটের সাথে কি আছে, অফ আছে, এটা আগেই বাদ গেল, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা হচ্ছে এই ইনস্পাইট অফ আর ডেসপাইট অফ যেটাই ব্যবহার করেন এগুলো হলো প্রেপোজিশন, এগুলো কি প্রেপোজিশন বা প্রিপোজিশনাল ফ্রেজ বলতে পারেন। এইগুলোর পরে আমরা কখনো ক্লজকে ইউজ করতে পারবো না, ক্লজ ইউজ হবে না। এইগুলোর পরে ইউজ হবে ফ্রেজ, এইগুলোর পরে ইউজ হবে ফ্রেজ। ক্লজ মানে হলো যেখানে সাবজেক্ট এবং ভার্ব থাকে। তো আমরা দেখেন ডেসপাইটের পরে কখনো সাবজেক্ট ভার্ব নিতে পারবো না, তার মানে এইটা কখনো ব্যবহার হবে না। সাবজেক্ট আছে ভার্ব আছে ইউজ হবে না, সাবজেক্ট আছে ভার্ব আছে ব্যবহার হবে না, কারণ ডেসপাইটের পরে হবে হচ্ছে একটা ফ্রেজ, যেই ফ্রেজটার মধ্যে কোনো রকম ফাইনাইট ভার্ব থাকবে না, যেটা ঘটনাটা এখানে ঘটছে, এইখানে কোনো ফাইনাইট ভার্ব নাই। ক্লিয়ার? সো যেহেতু ডেসপাইটের পরে ফাইনাইট ভার্ব নাই, অতএব এটাই হবে আনসার, এটা একটা ফ্রেজ। বিং টায়ার্ড, ডিসপাইট বিং টায়ার্ড মানে ক্লান্ত থাকা সত্ত্বেও হি কেপ্ট ওয়ার্কিং মানে সে কাজ চলমান রেখেছিল। সো এটার উত্তর হচ্ছে সি নাম্বার। ডি নাম্বারও ভুল, কারণ ডেসপাইটের পরে কোনো ক্লজ হবে না, ইনস্পাইট অফের পরেও কোনো ক্লজ হবে না। এই দুটো হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলো কোনো ধরনের কনজাংশন নয়, মনে রাখতে হবে বিষয়টা, ঠিক আছে? নন ফাইনাইট ভার্ব হিসাবে এই বিং টায়ার্ড এটা হচ্ছে একমাত্র অপশন যেটা হবে উত্তর। সো আমরা লাস্ট কোশ্চেনে যেটুকু শিখলাম, এইখান থেকেও প্রচুর সংখ্যক প্রশ্ন পিন পয়েন্ট এররে আসে। আমরা হয়তো নেক্সট ক্লাসে আপনাদের সাথে পিন পয়েন্ট এরর নিয়ে পরিচিত হব, সেখান থেকেও কিছু হাই ভোল্টেজ কোশ্চেন আপনাদেরকে দেখাবো। সো আজকের মতো এই হাই ভোল্টেজ মডেল কত শেষ করলাম, 18 মডেল শেষ করলাম। প্রিভিয়াস হাই ভোল্টেজ মডেলগুলো যদি কেউ দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলে আছে, অথবা এই পেজেই প্রিভিয়াসের দিকে আছে, দেখতে পারেন। আর আমাদের হাই ভোল্টেজ মডেল নিয়মিত দেখার আহ্বান জানিয়ে এই হাই ভোল্টেজ মডেল 19তম হাই ভোল্টেজ মডেল এখানেই শেষ করছি।